যখন থেকে আমি ধনঞ্জয় চৌধুরীর ব্যাপারে খবরের কাগজে পড়েছি না, তখন থেকে আমার ডাউট হচ্ছে এই ধনঞ্জয় চৌধুরী কোথাও নিখোঁজ টিখোঁজ হয়নি। এই আবার কোনো একটা ফ্রড কাজ করছে, যেমন আমার সাথে করেছিল। রমেশ, তুমি জব্বলপুর পুলিশকে বলেছিলে যে তোমার সাথে যে ফ্রড হয়েছিল সেখানে ধনঞ্জয়ের সাথে তার স্ত্রী আরতিও সামিল ছিল। হ্যাঁ, একদম। কি হয়েছিল? স্যার, আমি সরকারি চাকরির জন্য মাথা টেকছিলাম সব দিকে, তখন না আমার সঙ্গে ধনঞ্জয় দেখা হলো। ঠিক আছে। হ্যাঁ, ধনঞ্জয় দা, মানে হুম, বলো। 3 লাখ টাকা কোথা থেকে জোগাড় করবো? আরে ভাই, সরকারি চাকরি ভাই রমেশ, সরকারি চাকরি এত সহজে পাওয়া যায় না। হ্যাঁ নিচে থেকে ওপর পর্যন্ত সব ঘরে ঘরে টাকা পৌঁছাতে হয়। হ্যাঁ, হ্যাঁ, আর দারুণ ব্যবস্থা করেছি তোমার জন্য। আরে ভাই, চাকরি পাওয়ার পরে তো কামিয়ে নেবে না, সরকারি চাকরি রে ভাই, সোনার কোনি। না ধনঞ্জয় দা, আমি বলছিলাম কি 3 লাখ টাকা অনেক বেশি। বলছিলাম যদি কিছু কিছু কম টম করা যায় যদি। আরে সব থেকে কম প্যাকেজ অফার করছি তোকে, ভেবে না, না দিতে পারলে ঠিক আছে, জীবনে এরম সরকারি চাকরি কোনোদিনও পাবি না। ক্ষমা করবেন ধনঞ্জয় দা, এত টাকা আমি পারবো না। স্যার, এই ব্যাপারটা তো আমি জানতামই না। এই যতটা সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা আমার যত না ছিল, তার থেকে যেন ওর দ্বিগুণ ইচ্ছে ছিল আমার থেকে টাকা নিয়ে নেওয়া। আরতি, হ্যাঁ বলছি তো স্যার, আমায় ধনঞ্জয় দা বললো যে তুমি বাড়ি চলে আসো, যাই কথাবার্তা হবে সব সামনাসামনি বসে কথা বলে নি। তাই আমি ওনার বাড়ি চলে গেলাম। তো যখন বাড়ি গেলাম ওর তো তখন ছিলই না। চা নিন রমেশবাবু। হ্যাঁ দিন। বৌদি, ধনঞ্জয় দা কখনো আসবেন? রমেশবাবু, আমার সাথে কথা বলবেন না আপনি? আমি কামরাই না। এই না না, এরম ব্যাপার না বৌদি, না এরম কোনো ব্যাপার না বৌদি, মানে ওই ধনঞ্জয় দা ডেকেছিল না, ওই পয়সা কমানোর ব্যাপার নিয়ে। ওনা আসলে অফিসে আটকে গেছে। ও, তাহলে তো আজ আর কি করবো বসে। আমি বরং চলি। হ্যাঁ, আপনি সারা জীবন ক্ষীর খেতে চান কি না? মানে মানে বৌদি ঠিক বুঝলাম না আমি কি বলতে চাইছেন। সরকারি চাকরি না, দুগ্ধবতী গাভী, ক্ষীরই ক্ষীর। কয়েক হাজার টাকা বাঁচানোর চক্করে কয়েক লাখ টাকা হারিয়ে ফেলবেন তো। তিন লাখ টাকা হাতের ময়লা এই চাকরির জন্য। কাল থেকে যখন আপনি 3 লাখ টাকা পাবেন প্রতি মাসে, ঘর গাড়ি গয়না বানাবেন, তখন সব সময় আমাদের কথা মনে করবেন। রমেশবাবু, এত দরদাম করবেন না, আর সাহস রাখুন। 3 লাখ টাকা নিয়ে আসুন, কথা দিচ্ছি জীবন পুরো স্বর্গ বানিয়ে দেবো আপনার। আমি তো তখন আর কি বলবো স্যার। সবকিছু বলো। ওর সাথে শুধু চাকরির কথা হয়েছিল নাকি অন্য কিছু? মনে হচ্ছে এই আরতির সৌন্দর্যে মোহিত হয়ে গেছিলে তুমি। না 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 ম্যাডাম, আমি মোহিত হয়ে গেছিলাম ঠিক কথা, কিন্তু আমি ওসব বাজে কাজকর্ম কিছুই করিনি স্যার। আর আমি ওই মহিলার কথায় ভুলভাল কথা বুঝে ধোকা খেয়ে গেলাম, দিয়ে বসলাম 3 লাখ টাকা। রমেশের কমপ্লেন করার পরই আমরা ধনঞ্জয় আর ওর স্ত্রী আরতি চৌধুরীকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে নিই। আরে স্যার, আরে এই রমেশ বেটা সব মিথ্যে বলছে স্যার। আমাকে ও 3 লাখ টাকা দিয়েছে তো কোনো প্রমাণ তো নিশ্চয়ই হবে। এমনিতেই কি করে মানলেন স্যার ওর কথা? স্যার দেখুন, আমিও সরকারি কর্মচারী স্যার। স্যার স্যার শুনুন স্যার। ম্যাডাম, আমি রমেশ শীতলের নাম পর্যন্ত শুনিনি। আপনি প্লিজ আমাকে বাড়ি যেতে দিন, আমার 4 বছরের ছেলে একা রয়েছে। সরকারি চাকরির লোভ দেখিয়ে 3 লাখ টাকা লোটার সময় তখন বাচ্চার কথা মনে ছিল না? ম্যাডাম, ও মিথ্যে বলছে। দেখুন, আমার রবি সত্যি বাড়িতে একা রয়েছে, প্লিজ আমাকে যেতে দিন। রবি ঘরে নেই, তোর দেওর ভূপেন আর তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি। ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান। কিন্তু রমেশ যে ধনঞ্জয় চৌধুরী আর আরতি চৌধুরীকে যে টাকা দিয়েছে, এটার ব্যাপারে আমরা কোনো প্রমাণ পাইনি। এর জন্য দুজনে জেল থেকে 1 সপ্তাহের মধ্যে ছাড়া পেয়ে গেল। রমেশ স্যার, আরও অনেকে থাকা উচিত যারা ধনঞ্জয়কে চেনে। তাদের বক্তব্য এরকম আরও লোক ছিল যাদের ধনঞ্জয় ঠকিয়েছিল। হ্যাঁ, হতে পারে সেটা, কিন্তু প্রমাণ ছাড়া তো আমরা কিছু বলতে পারবো না। আর জেনারেলি এই ডিলগুলো তো ক্যাশে হয়, সেই জন্য প্রমাণ পাওয়া যায় না। এর জন্য আমরা বেশি কিছু করতে পারিনি। ওই ধনঞ্জয় আর ওর বউ আরতি না 1 নম্বরের ঠকবাজ, হেভি জিনিস দুটোই। আর ওর বউ আরতি একদম বিষাক্ত কালসাপ স্যার, একদম। ওর অনেক কাণ্ড কারখানা আছে। আপনাদের সবাই হয়তো দেখে মনে হবে যে খুব সাদাসিধে মহিলা, কিন্তু এরকম একেবারেই নয়। তারপরে আরতির সাথে দেখা হলো? দেখা করেছিলাম, আমি আমার টাকা নিতে গেছিলাম। এই দেখো, এই দেখো, এবার বলো কোন টাকা? আমার টাকা, আমি যে 3 লাখ টাকা দিয়েছিলাম ওটার কথা বলছি। আচ্ছা,
সেই বাহানায় তুমি আমার ব্লাউজ ছিঁড়ছো, আমার সম্মান নষ্ট করছো, আমার শাড়ি ধরে টানছো। কি নোংরা মন আপনার রমেশ বাবু। পয়সা চাওয়ার বাহানায় বাড়িতে এলেন, আর যখন বাড়িতে কেউ নেই আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছেন। হুমকি দিতে লাগলো, বললো আমি যে ওর সম্মান নষ্ট করতে যাচ্ছি। আপনারাও সাবধানে থাকুন স্যার, ও আপনাদের সঙ্গে কিছু কিছু করতে পারে। ও কখন কার সাথে কি খেলা খেলবে কেউ বলতে পারে না। স্যার শুধু ব্লাড গ্রুপ ম্যাচ হলেই এটা প্রমাণিত হয় না যে এই রক্তটা ধনঞ্জয়ের, আর এটাও প্রমাণিত হয় না যে ধনঞ্জয় মারা গেছে। এর উপরে আপনি বলছিলেন যে ধনঞ্জয় অভিযুক্ত ফ্রডের। ধনঞ্জয় আর তার বউ আরতি সাসপেক্ট না ভিকটিম, এই দুটো পসিবিলিটির মধ্যে আমরা দেয়ালে টাঙানো ঘড়ির পেন্ডুলামের মতন ঝুলছি। কখনো মনে হচ্ছে ভিকটিম, কখনো মনে হচ্ছে সাসপেক্ট। আর এর উপরে হোশঙ্গাবাদ আর তার আশপাশ থেকেও কোনো লাশ আমরা পাইনি। আপনারা মোটামুটি দু ধরনের সংকেত পাচ্ছেন, একটা ধনঞ্জয়ের ব্যাপারে আর ওর স্ত্রীর ব্যাপারে। তো আমি এটা খুব জোর দিয়ে তো বলতে পারবো না যে এরকমই হয়েছে, কিন্তু হতে পারে ব্যাপারটা একেবারে অন্যরকম। কিরকম? যেমন করাপশন, ঘুষ খাওয়া, এই সমস্ত মামলা প্রমাণ করা সহজ নয়। তো হতে পারে এই সমস্ত করাপশনের আড়ালে অন্য কোনো জাল বোনা হচ্ছে। এই পুরো ষড়যন্ত্রটা ধনঞ্জয় নিজে রচনা করেছে। ও নিজেই গাড়িটা জঙ্গলের মধ্যে নিয়ে ছেড়েছে, তারপর নিজের রক্তের দাগ লাগিয়েছে। অসম্ভব তো নয়। যেরকম ধনঞ্জয়ের দুই রকমের ছবি আমাদের কাছে এসছে। কিন্তু স্যার মোটিভ কি হতে পারে? নিজের চাকরিটা বাঁচানোর জন্য সহানুভূতি চেয়েছিল কি, নাকি অন্য কোনো অ্যাঙ্গেলের কথা বলছেন আপনি? আজ্ঞে ম্যাম, অন্য কোনো অ্যাঙ্গেল, যেটা এই চাকরি করাপশনের থেকে একেবারে আলাদা। কোনো অ্যাফেয়ার হতে পারে হয়তো। তার মানে ধনঞ্জয়ের ইন্দোরে কোনো প্রেমিকা ছিল, যার জন্য আরতিকে ছাড়তে চাইছিল। কোয়াইট পসিবল ম্যাম, কিন্তু স্যার এর উল্টোটাও তো হতে পারে। হয়তো অ্যাফেয়ার ধনঞ্জয়ের নয়, আরতি দেবীর হতে পারে। দেখুন, যদি সত্যি ধনঞ্জয়ের প্রাণের আশঙ্কা ছিল, আর যদি সত্যি ওকে মারা হয়ে থাকে, হতে পারে যে তার পেছনে আরতি দেবীর হাত আছে। একদিকে ধনঞ্জয় চৌধুরীর লাশটার খোঁজ করা হচ্ছিল, কিন্তু সেই লাশ আদৌ ছিল কিনা সেটা তো ভবিষ্যতই বলবে। আমাদের পক্ষে যতটা সম্ভব সব রকম অ্যাঙ্গেলই আমরা খোঁজ করছিলাম, যদিও ষড়যন্ত্রটা কি ছিল এখনো সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। স্যার, আরতির কল রেকর্ড দেখে মনে হচ্ছে না ও কোনো অ্যাফেয়ারে ছিল। ধনঞ্জয়ের কল রেকর্ডসে ইন্দোরে এমন কোনো মেয়ের নাম্বার ফিচার হচ্ছে না যার দিকে পুরো ইশারা যেতে পারে। এই ধনঞ্জয় ওর সঙ্গে মিলে কোনো প্ল্যান করেছে হয়তো। স্যার, ওরা দুজন যদি অতটাই চালাক হয় যতটা শোনা যাচ্ছে, তাহলে ওদের কাছে দুটো মোবাইল ফোনও থাকতে পারে, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে। এই খবরটা হয়তো আমরা জানি না। খবর তো আমাদের খুঁজে বার করতেই হবে অর্চনা। কেউ কিছু না কিছু নিশ্চয়ই জানে। আমার থেকে আর আপনারা কি জানতে চান বলুন তো? যাদের থেকে আপনারা জানতে পারবেন যে আমার দাদার সঙ্গে কি হয়েছে, তাদেরকে তো আপনারা জিজ্ঞাসা করছেন না। আমার থেকে কি জানতে চান আপনারা? এমন কিছু কথা যা প্রচন্ড প্রাইভেট, যেটা শুধু আপনিই জানেন, আর না বলে বারবার চুপ করে যাচ্ছেন। এরকম কি কথা হতে পারে? আপনি কোনো হিন্ট তো দিন। ভূপেনবাবু, আমাদের থানা আপনার দোকান থেকে 10 মিনিট দূরত্বে। আমরা অপেক্ষা করছি আপনার জন্য। কি এটা? আমার ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট চাই মুকেশ বাবু। কোনো বিশেষ কারণ? হ্যাঁ, কিন্তু সারদা, তুমি ওই বিশেষ কারণটা তো এখানে লেখোনি। ওটা আমার ব্যক্তিগত। আমি শুধু এই অফিসে আর কাজ করতে চাই না। ঠিক আছে সারদা, তোমার এই হঠাৎ মাথায় আসা এই অদ্ভুত চিঠিটা আমি রজত স্যারকে দিয়ে দেবো। উনি তখন ভোপাল গেছেন, জানোই তো এখন কি চলছে। আপনি আমাকে, একজন রেজিস্ট্রারকে জিজ্ঞেস করছেন যে আমার এখানকার কর্মচারী ধনঞ্জয়ের কারোর সাথে অ্যাফেয়ার ছিল কিনা? আজ্ঞে, এটাও হতে পারে যে আপনার অফিসের কোনো মহিলা। দেখুন, আমি আমার কোনো স্টাফের পার্সোনাল ব্যাপারে হস্তক্ষেপ করি না। হয়তো আপনার কথাটা সত্যি, ধনঞ্জয় তার নিজের কাজ হাসিল করার জন্য যে কোনো গেম খেলতে পারে। ওই ধনঞ্জয় 1 নম্বরের নাটকবাজ। নাটক তো হচ্ছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু নাটক কে করছে সেটা পরিষ্কার হওয়া বাকি। সত্যি কথা বলতে কি, ধনঞ্জয়ের জালে আপনি ফেঁসে গেছেন। কারণ টিভিতে ধনঞ্জয়ের স্ত্রী আরতি স্টেটমেন্ট দেখে আপনারা ভুল বুঝেছেন। মিডিয়া যা খুশি বলছে আর আপনারাও তাতে উত্তেজিত হচ্ছেন।
আরে আবেগটাকে একটু সরিয়ে রাখুন। আবেগটাকে ভুলে গিয়ে আপনারা বরং একটু প্র্যাকটিক্যাল হন। লজিক দেখুন, লজিক। হয়তো আপনি তখন বুঝতে পারবেন যে পুরো নাটকটা ধনঞ্জয়ই সাজিয়েছে। হতে পারে হয়তো ওর স্ত্রী আরতি এতে সামিল আছে। হতে পারে, কিন্তু এটাও তো হতে পারে এদেরকে কেউ সামনে রেখে আমাদের চোখে ধুলো দিতে চেষ্টা করছে। ধুলো দিচ্ছে মানে আমি, রাইট? অফিসার, একটা প্রমাণ নিয়ে আসুন, যে প্রমাণ করুন যে আমি অপরাধী, যে আমি ধনঞ্জয়কে নিখোঁজ করিয়েছি। আমরা দুজনেই সরকারি কর্মচারী, আমি জানি যে কোন সিস্টেমে কি করতে হয়। আর এখন এমন সিচুয়েশন এসেছে যে লোকটা তার সততাকে বুক ফুলিয়ে বলতে পারে তাকেই ফাঁসানো হয়, দোষীকে নয়, সে যত অপরাধী করুক। আর যে নির্বিবাদে সমস্ত সৎ কাজ করে তার সততা, তার আবেদন কেউ মনে রাখে না। এটাই দুঃখের কথা, কিন্তু এটাই সত্যি যে আমাদের সিস্টেমে উঁচু গলায় যে বলে তার কথাই শোনে। এটাই বড় রোগ আমাদের। আমরা তো সরকারি কর্মচারী, আমাদের কেউ টাচ করতে পারে না। এই কথাটাকে সত্যি মনে করার রোগও তো আছে আমাদের সিস্টেমে। করে দেখুন না টাচ, ছুঁয়ে দেখুন ধনঞ্জয়কে। ও তো সরকারি কর্মচারী, খুঁজে বের করুন, তখন নিজেই বুঝতে পারবেন যে কোনটা রোগ আর কোনটা রুগী। এ ধরনের প্রশ্ন করে আপনারা কিন্তু সহ্যের সমস্ত সীমা পার করে যাচ্ছেন। এটা কিন্তু উত্তর হলো না ভূপেন বাবু। কি জবাব দেবো আমি আপনার এই প্রশ্নের? এরকম জঘন্য প্রশ্ন। আমার বৌদির সঙ্গে আমার কোনো অ্যাফেয়ার আছে নাকি? কোনো তদন্ত না করে রঞ্জিত চৌহান আমার দাদার নামে যা খুশি তাই বলে যাচ্ছে, আর আপনারা মেনেও নিচ্ছেন, আর আমার বৌদির গায়ে কাটা ছেটাচ্ছেন। কাদা তো লেগেই গেছে। রমেশ শীতুলের নাম তো নিশ্চয়ই শুনেছ। জবলপুরে ঠকিয়েছে একে তোমার ধোয়া তুলসী পাতা বৌদি আর হরিশচন্দ্রের মতো দাদা। এক সপ্তাহের মধ্যে জামিন পেয়ে গিয়েছিলেন, সেটা আপনারা মানবেন না। কেন পেয়েছিলেন জামিন? কারণ অভিযোগটা মিথ্যে ছিল। স্যার, আমি আপনাদের বলছি, একটা সিস্টেমেটিক ওয়েতে ষড়যন্ত্র করা হয়েছে আমার সৎ দাদার নামটা খারাপ করার জন্য। এটা তো আপনারা মানবেন না। স্যার, জীবিত না পান অন্তত আমার দাদার লাশটা তো খুঁজে বের করুন আপনারা। একজন মহিলা যে আশা নিয়ে বসে আছেন সেই আশাটাকে আপনারা ভাঙবেন না স্যার। আমি পুলিশকে এটা বলতে এসেছি, যা কিছু জিজ্ঞেস করার আমাকে আমার সামনে জিজ্ঞেস করুক। ওই রমেশ সুতলিকে নিয়ে এসেছে কাদা ছেটানোর জন্য। সেই রমেশ সুতলি যে কয়েক বছর আগে আমাদের জীবনে অভিশাপ হয়ে এসেছিল। আরতি দেবী, আপনার কি মনে হচ্ছে পুলিশ কোনো শক্তিশালী মানুষদের বাঁচাতে চাইছে? আপনার কি মনে হয় আপনার স্বামী ধনঞ্জয় চৌধুরীকে দুর্নীতির হাড়ি কাটে বলি দেওয়ার চেষ্টা হচ্ছে? আর কি হতে পারে? আপনারা মিডিয়ার লোকেরা সব জানেন, ফাইলের উপর ফাইল খুলছে, নতুন ফাইল তৈরি হচ্ছে শুধু একটা উদ্দেশ্যে, যাতে আমাকে আর আমার স্বামীকে বদনাম করা যায়। আর এখন তো এই লোকগুলো আবার চরিত্র নিয়েও কথা বলছে। মনুষ্যত্ব কি মরে গেছে? এরা বুঝতে পারছে যে আমার 11 বছরের একটা ছেলে আছে, যে সেদিন থেকে নিজের বাবার আওয়াজ পর্যন্ত শোনেনি। লোকেদের টাকা নিয়েছি না আমরা, তাহলে কোথায় সে লোক সেটা তো বলুন। আর সে টাকাগুলো কোথায়? ব্যাংকে, জমিতে, গয়নায়, কোথায়? আর এই ব্লাউজ ছিঁড়ে পুরুষদের ভয় দেখানোর, আঁচল খুলে পুরুষদের লোভ দেখানোর অভিযোগ করছেন না আপনি আমার উপর? যদি এসব করে আমার কোনো কিছু হাসিল করার হতো না, তাহলে ওই 2 টাকার লোকের উপর কেন এসব করতাম? ওই বড় মানুষ রঞ্জিত চৌহানকে আমি ফাঁসাতাম, ওর উপর রেপের অভিযোগ করতাম। না হলে মিডিয়ায় গিয়ে বলতাম যে ওই রঞ্জিত চৌহান আমার সঙ্গে শুতে চেয়েছিল, আর আমি না বলায় আমার স্বামীর ওপর সমস্ত রাগ গিয়ে পড়েছে। যাই হতো না কেন, আমার স্বামীর ওপর থেকে ওর আক্রোশ কমে যেত। কিন্তু আমি এরকম কোনো কিছু করেছি? করিনি। বুঝেছেন আপনি? স্যার, স্যার, হোশাঙ্গাবাদ পুলিশ নর্মদা একটা ডেড বডি পেয়েছে। আজ সকালেই পাওয়া গেছে, ভাসতে ভাসতে নদীর ধারে চলে এসছে। আমাদের আন্দাজ ছিল লাশটা হয়তো ধনঞ্জয় চৌধুরী হতে পারে। কয়েকদিন ধরে আমাদের টিম জঙ্গলের ভেতরে তল্লাশি চালাচ্ছিল। লাশ কি ধনঞ্জয় সাগর? ধনঞ্জয়ের হতে পারে সুভাষ, ব্লাড গ্রুপ ম্যাচ করছে। আর একটা ডিটেল আছে যেটা অনেক ঝামেলা তৈরি করতে পারে। কি? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মৃত্যুটা 4 দিন আগে হয়েছে। মানে নয় 24শে নভেম্বর, নয় 25শে নভেম্বর। ধনঞ্জয় 17 নভেম্বরে নিখোঁজ হয়েছে। মানে ওকে কিডন্যাপ করার পর 1 সপ্তাহকে বাঁচিয়ে রাখা হয়েছিল। আর মৃত্যু হলো কিভাবে? বডির প্রত্যেক কটা হাড় ভেঙে দেওয়া হয়েছে সুভাষ। খুব ভয়ঙ্কর মৃত্যু হয়েছে, প্রচন্ড পরিমাণে কষ্ট দিয়ে। এই মুহূর্তে বডি হোশাঙ্গাবাদ সিভিল হসপিটালে রয়েছে।
ধনঞ্জয়ের সব সার্ভিস রেকর্ড থেকে ওর ডিটেলস চেক করেছি। ওর হাইট, ওর ব্লাড গ্রুপ সব ম্যাচ করে যাচ্ছে। শুনেছি টর্চার করা হয়েছিল। বডিতে মাল্টিপল ফ্র্যাকচার, মাল্টিপল স্ট্যাবিং পাওয়া গেছে। ফাইনালি গলাটা কেটে দেওয়া হয়েছে। তাহলে তো অবশ্যই বোম ফাটতে চলেছে। মিডিয়ার লোকেরা তো উত্তাল শুরু করে দেবে। প্রথমে কেন বাঁচানো হলো না? ষড়যন্ত্র কি ছিল? মনে হচ্ছে পুলিশও এদের সাথে যুক্ত ছিল। টিআরপি আর নয়তো কি? কনফার্মেশনের জন্য বডিটাকে ডিএনএ টেস্টে পাঠাও। ধনঞ্জয়ের ছেলে রবি আর ছোট ভাই ভূপেন দুজনেরই স্যাম্পল নিতে পারেন। হ্যাঁ স্যার, ডিএনএ টেস্টটা খুবই জরুরি। না হলে ওই ভোপাল সফটওয়্যারের লোকগুলো আমাদের ডাক্তারদেরকেও ফাঁসিয়ে দেবে। 17 নভেম্বর ধনঞ্জয়ের অপহরণ হলো, 18 তারিখে পুলিশের মিসিং কমপ্লেন লেখানো হলো, 23 নভেম্বর ওর গাড়ি পাওয়া গেল, আর আজ 28 নভেম্বরে ওর লাশ। ধনঞ্জয় আজ আমাদের মধ্যে নেই। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মৃত্যু 24 অথবা 25 তারিখের মধ্যেই হয়েছে। তাহলে এই পুরো এক সপ্তাহ পুলিশ কি করছিল? পুরো ভোপাল জানতে চায়, পুরো মধ্যপ্রদেশ জানতে চায় যে এক সপ্তাহ পুলিশ কি করেছিল। এই কেসে অনেক গভীর ব্যাপার পাওয়া গেছে। ধনঞ্জয় পরিষ্কার করে তার চিঠিতে লিখেছিলেন যে তার প্রাণের আশঙ্কা আছে। তারপরেও চিঠি থেকে পাওয়া সমস্ত সংকেতগুলোকে অবহেলা করা হয়েছিল। কেন? কার নির্দেশে? করাপশনের এই জঘন্য জালে ধনঞ্জয় চৌধুরীর প্রাণ গেল। এখন প্রশ্ন হলো যে অপহরণের পর 7 দিন ধরে ধনঞ্জয়কে কোথায় রাখা হয়েছিল, যেখানে ওনাকে ভয়ঙ্কর টর্চার করা হয়েছিল? ধনঞ্জয়ের কাছে কেন পুলিশ পৌঁছতে পারেনি? পুলিশ কি ধনঞ্জয়ের কাছে পৌঁছতে বা তাকে বাঁচাতে চেষ্টা করেছিল? আমরা এতটুকু আশ্চর্য হচ্ছি না এই ভয়ানক হত্যাকাণ্ডের ব্যাপারে, কারণ এই সিস্টেম পুরোপুরি ভ্রষ্ট, যেটা শুধুমাত্র ধনীদের ফরে। বড় বড় বিল্ডারদের লবি আছে। বড় বড় বিল্ডার্স গরিবদের হকের জমি ছিনিয়ে নিতে চায়, আর এই সিস্টেম তাদেরকে সাহায্য করে। আমরা আদালতের কাছে এটা দাবি জানাচ্ছি যে পুলিশকে যেন এটা আদেশ দেওয়া হয় যে নিরপেক্ষভাবে যেন ধনঞ্জয়ের হত্যাকারীদের ধরে এবং তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয়। সেই বিল্ডারকে ধরে এবং তাদের উচ্চ আধিকারিক বন্ধুদের ধরে, আর তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম তদন্ত করে যারা এই সাংঘাতিক হত্যাকাণ্ডে জড়িত। এখন দেখছি সমস্ত কিছু আমার বিরুদ্ধে যাচ্ছে, যেন সমস্ত কাণ্ডের আমি মাস্টারমাইন্ড। এখন এখানে আমি কি করতে পারি রঞ্জিত বাবু? দেখুন, আমার যা করার ছিল তা তো আমি করে দিয়েছি না। ধনঞ্জয় তো এতদিনে চাকরি চলে যাওয়ার কথা, সমস্ত টেনশনই চলে যেত। এখন দেখুন না কতদিন ধরে ধনঞ্জয়ের এনকোয়ারির ফাইল এদিক ওদিক ঘুরতে থাকবে। শুধু এই দেরিটা খুব ভারী পড়ে যাচ্ছে। কিশোরবাবু, ইন্দোরের আগে ধনঞ্জয় যে যে রেজিস্টারের আন্ডারে ছিল প্রত্যেকের লাস্ট স্টেটমেন্ট ওই ফাইলে রয়েছে। ও সবারই মাথা ব্যথার কারণ ছিল, কিন্তু এখন দেখছি এসব আমার বিরুদ্ধে যাচ্ছে। তার উপরে মিডিয়ারাও চেঁচাচ্ছে। তাদেরকে চেঁচাতে দিন রঞ্জিত বাবু, আপনি শুধু মুখ বন্ধ করে থাকুন। আমি বলছি যে আপনি শুধু একটু বুদ্ধি করে ব্যাপারটা হ্যান্ডেল করুন। আরে ধনঞ্জয়কে তো হিরো বানানো হচ্ছে। তো আদালতে জিরো প্রমাণিত হবে যখন জানা যাবে যে ধনঞ্জয়ের এই অ্যাডাপশন ডকুমেন্টস রেজিস্টারই ছিল না। আসলে এটা এমন একটা সত্যি যেটা কোনো আদালতে এড়িয়ে যেতে পারবে না। মিডিয়া যতই আবেগপ্রবণ হোক না কেন, কিন্তু আসল আদালত প্রমাণ চাইবে। আর যদি আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে না, তাহলে আমাকে বিশ্বাস করুন, আপনার ভয় পাওয়ারও কোনো প্রয়োজন নেই। এবার গ্রেপ্তার হওয়া উচিত অর্জুন। মিসিং থেকে মার্ডারে পরিণত হওয়ায় মামলা ফুলকি থেকে আগুনে পরিণত হয়েছে। এতদিন পর্যন্ত ধনঞ্জয়কে কোথায় রাখা হয়েছিল? তাকে কে মারলো? কেন? যতক্ষণ এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় ততক্ষণ এই আগুন নিভবে না। বুঝতে পারছি স্যার। এই আগুন আর ছড়াতে দেওয়া যায় না অর্জুন। স্যার, এই ধনঞ্জয় ইন্দোর থেকে ভোপালের জন্য গেছিল, কিন্তু পরে হোশাঙ্গাবাদের জন্য চেঞ্জ করিয়ে নেয়। স্যার, এই হোশাঙ্গাবাদ তো আমার এরিয়া। আমাদের ছেলেরা ভোপালে খুব অ্যাক্টিভ স্যার। হোশাঙ্গাবাদ এবং ভোপাল ছাড়া ইন্দোরটাও ভালো করে দেখো। এই 3 জায়গায় পুলিশ তো ওভারটাইম করছেই। তুমি লোকজনদের মাঝে ঘোরো, খোঁজ নাও ওই সময় কোন হিস্ট্রি শিটার বেলে ছাড়া পেয়েছে বা এমনি ছাড়া পেয়েছে, সবাইকে হাজির করো। ডেট আর টাইম বলুন, আমি পৌঁছে যাব। কিন্তু ম্যাডাম, আগে এটা বলুন যে আপনি আমার কাছ থেকে ঠিক কি জানতে চাইছেন, যেটা আগে জানতে পারেননি। সত্যিটা বিজয়বাবু, ওই 3 কোটি টাকার ঘুষের সত্যি, যেটা ধনঞ্জয় নিজের চিঠিতে লিখে গেছিল। দেখুন ম্যাডাম, সত্যি তো সেটাই যেটা আমি আগে আপনাকে বলেছিলাম। আমি কাউকে কোনো ঘুষ অফার করিনি, তা সেটা রেজিস্ট্রার রঞ্জিত চৌহান হোক বা অন্য কেউ। কোনো ব্যাপার না, আপনি তাও চলে আসুন বিকেল 4টের আগে সমস্ত পেপার সমেত। এ নিন স্যার, এই সমস্ত পেপার আপনার জন্য। প্রত্যেকটা পেপার মন দিয়ে পড়ুন স্যার। আমার বাড়িতে একটা ল্যান্ডলাইন ফোন আছে, আর একটা অফিসে ল্যান্ডলাইন ফোন আছে, আর 2টো মোবাইল ফোন আছে। এই হলো 2টো ল্যান্ডলাইন ফোন আর 2টো মোবাইল ফোন নাম্বার লিখিতভাবে। এবার বের করুন, 4টে ফোনেরই ডিটেলস বের করে ফেলুন। হোশাঙ্গাবাদের অ্যাড্রেসটা দেবেন না লিখিতভাবে, যেখানে 17 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত
ধনঞ্জয় চৌধুরীকে টর্চার করা হয়েছিল? স্যার আপনি ধনঞ্জয়ের জালে শুধু ফেসেই যাননি, পুরোপুরি জড়িয়ে পড়েছেন। জাল তো আমাদের উপর অবশ্যই ফেলা হয়েছিল, কিন্তু সেই জালটা আপনি ফেলেছিলেন, আপনি আর আপনার দল। আর একটা নয়, অনেকগুলো জাল ফেলেছিলেন যাতে আমরা ধনঞ্জয়ের খুনিকে ছেড়ে ওর পাস্টের পিছনে পড়ে থাকি। এবার বলুন, 1 সপ্তাহ পর্যন্ত ধনঞ্জয়কে কোন কথা বলানোর জন্য টর্চার করা হচ্ছিল? কোন কথাগুলো কবুল করানোর জন্য? স্যার, ধনঞ্জয়ের ইন্দোরের ফ্ল্যাটে এমন কিছু পাওয়া যায়নি যাতে আমরা লিড পেতে পারি। ধনঞ্জয়ের কম্পিউটার? স্ক্যান করেছি স্যার, কিছু পাওয়া যায়নি। আমি ধনঞ্জয়ের দুজন কাছের অফিস কলিগ যতীন শর্মা আর শারদার সাথে কথা বলেছি। দুজনের কোনো আইডিয়া নেই বিজয় চাওলার 3 কোটির ঘুষ ছাড়া ধনঞ্জয়ের কাছে আর কি কি ইনফরমেশন ছিল। অফিসে আর কোনো কথা হয়েছে? আলোচনা বা অন্য কিছু? একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে স্যার, শারদা কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছে। 1 মাসের নোটিস পিরিয়ডে কাজ করছে। ইস্তফা কিসের জন্য? ধনঞ্জয়ের ব্যাপারে ভয় পেয়ে হয়তো। অর্চনায় শারদাকে এক্ষুনি স্ক্যানারে ফেলো। হতে পারে অনেক কিছু জানে কিন্তু বলতে পারছে না, বা শারদার ইস্তফা দেওয়া এটাও কোনো চাল হতে পারে। শুধু সারদাই কেন, আমি তো নিজেও আতঙ্কিত। কিন্তু ইস্তফা তো শুধু শারদাই দিয়েছে, আপনি নয়। তাও একেবারে হঠাৎ করে কেন? সেটা সারদাই বলতে পারবে। আমি তো শুধু এটাই জানি, আমার আন্ডারে আমার অফিসে একটা পয়সারও এদিক ওদিক হয় না, একটা পয়সা বেশিও হয় না। স্যার আমি আপনাকে আগেও বলেছি, আপনি লজিক দেখুন, লজিক। ধনঞ্জয়কে মেরে কার কি লাভ হবে? আর ও এমন কোনো পজিশনে ছিল না যে ও কোনো ফাইল আটকাবে বা ফাইলকে বের করবে। ওর কাছে কোনো অথরিটি নেই। আর যার নাম ওই লেটারে লেখা আছে তার নাম বিজয় চাওলা। ওর ফাইল তো ধনঞ্জয়ের কাছে কোনোদিন যায়নি। স্যার আপনি ডেকেছেন? হ্যাঁ মুকেশ, একটা লেটারের 2টো কপি, একটা রেজিস্টার পোস্ট করতে হবে আর একটা হ্যান্ড ডেলিভারি করতে হবে ভূপালে, আরতি চৌধুরীর নাম। ঠিক আছে। আরতি চৌধুরী কি জয়েন করছেন? ওনাকে জব অফার করতে হবে মুকেশ, এছাড়া কোনো বিকল্প নেই মুকেশ। ওর মৃত স্বামীর বদলে ও চাকরি পেতে পারে। বৌদি, কাজটা যদি ভোপালে হতো তাহলে একবার তুমি ভেবে দেখতে পারতে। আমি ভেবে নিয়েছি ভূপেন, আমি ইন্দোর যাব। মানে বৌদি, ইন্দোর? ওখানে আমাদের কেউ নেই। ধনঞ্জয়ের স্মৃতি আছে। তুমি চাইলে রবি আমাদের দুজনের কাছে থাকবে, কোনো অসুবিধা হবে না। না ভূপেন, রবি আমার সাথে যাবে। ইন্দোরেও ভালো স্কুল আছে। আমি ইন্দোরের অফিসে ফোন করে বলে দেবো যে আমি 2 সপ্তাহ পরে জয়েন করছি। 0 লিডস। এখন অবধি তো 0ই স্যার। স্যার কিচ্ছু জানা যাচ্ছে না। 7 দিন অবধি ধনঞ্জয়কে কোথায় লুকিয়ে রাখা হয়েছে? স্যার, শারদা সার্ভেলেন্স 0, সমস্ত ব্রাঞ্চে খোঁজ নিলাম 0, বিজয় চাওলার জিজ্ঞাসাবাদের ফল 0। তাহলে ব্যাক টু প্যাভিলিয়ন, যেখানে ছিলাম সেখানেই। অ্যাফেয়ার সংক্রান্ত ব্যাপারে খোঁজ নিয়েছো? স্যার যদি অ্যাফেয়ার থেকেও থাকে তবে সেটা আরতির তরফ থেকে থাকবে। কিন্তু স্যার এই মুহূর্তে যদি আমরা ওই অ্যাঙ্গেলকে টাচও করি তো মিডিয়াতে হাহাকার পড়ে যাবে। স্যার, আরতি তো ইন্দোরে ধনঞ্জয়ের জবটাও পেয়ে গেছে। খুব চালাক খেলোয়াড় এই আরতি। পুলিশ আর মিডিয়া দুটোরই ঠান্ডা হওয়ার অপেক্ষা করছে, তারপর বেরোবে কোনো জায়গা থেকে ওর প্রেমিক। তখন দুনিয়ার এটাই লাগবে যে বেচারি অসহায় মেয়েকে আশ্রয় দিয়েছে কেউ। স্যার, আরতির যদি এরকম কোনো অ্যাফেয়ার থাকে তাহলে তার কোনো না কোনো প্রমাণ কিন্তু পাওয়া যাবে। ঠিক সেই রকম যেমন করে আরতি ধনঞ্জয়ের খুনে যদি সামিল থাকে তাহলে তারও কিন্তু প্রমাণ থাকা উচিত। আরতি ইন্দোরে শিফট হয়ে গেছে? হ্যাঁ স্যার, ওই ফ্ল্যাটেই থাকে যেখানে ধনঞ্জয় থাকতো। নজর রাখো এই আরতির উপরে, মনিটরিং করো কিন্তু চুপচাপ। এই কেসে আমরা আগেই ঘেটেছি, আর এই কেসটাকে এখন ছেড়ে খেলার কোনো মানেই হয় না। May I come in, sir? প্লিজ কাম।
আসলাম 1 মাস পার হয়ে গেল, তুমি ধনঞ্জয় কেসের ব্যাপারে একটাও ভালো খবর শোনাতে পারোনি। স্যার 4-4টে লোককে আমি খোঁজে লাগিয়ে দিয়েছি। কিছু তো ফাঁক ফোকর বেরোবে, কারোর সাথে তো দেখা করবে আরতি। কিন্তু সমস্যা, বাড়ি থেকে দপ্তর, দপ্তর থেকে বাড়ি। অফিসের আশেপাশের লোকেদের সঙ্গে কথা বলো। ধনঞ্জয় কেস ফাইল এখনো খোলা আর খালি। আমাদের এই কেস ফাইলটাকে এখন তাড়াতাড়ি ভরতে হবে এবং বন্ধ করতে হবে। স্যার একটা কথা মাথায় এসছে, বলবো না জিজ্ঞেস করব। আরতি আর রেজিস্ট্রার রঞ্জিত চৌহানের মধ্যে কি কোনো কথা হয়েছে? কল রেকর্ডের মধ্যে কি আপনি কিছু দেখেছেন? না স্যার, রঞ্জিত বা আরতির কল রেকর্ডে এরকম কিছু থাকলে আমাদের চোখে নিশ্চয়ই পড়তো স্যার। তবে এটা হতে পারে, আমাদের সামনে এই অ্যাঙ্গেলটা প্রথমবার এলো। না আসলাম, আমাদের তো রঞ্জিত চৌহান আর আরতির মধ্যে কোনো সম্পর্ক নজরে পড়ছে না। তোমার কেন এরকম মনে হচ্ছে? সন্দেহের কারণটা কি? কারণ তো আছে স্যার। এক তো ওই দপ্তরের একজনের সাথে কথা হয়েছে, ও বলছিল যে এই আরতি আর রেজিস্ট্রার রঞ্জিত চৌহানের মধ্যে কোনো মিষ্টি কথা তো হয় না, কিন্তু আবার কোনো ঝগড়াও হয় না, যেটা দেখতে গেলে হওয়াটা একদম স্বাভাবিক। কিছু তো ড্রামা হওয়া উচিত ছিল এই দুজনের মধ্যে। কিন্তু এটাতে তো সন্দেহ করার মতন কোনো ব্যাপারই নেই। এর পরে তো শুনুন স্যার, 4 দিন আগে আমি আরতি দেবীর বাড়ির বাইরে নজর রেখেছিলাম। তখন দেখি একটা গাড়ি আরতি দেবীকে বাড়িতে ছাড়তে এসেছে। তারপর দেখলাম কে নজরে পড়লো? রঞ্জিত চৌহান। স্যার এই আরতি পুরো টাইম রঞ্জিত চৌহানকে গালি দিত এবং ওর উপরে দোষারোপ করতো। যাতে আমরা এই অ্যাঙ্গেলের কথা ভাবতেই না পারি। মানতে হবে স্যার, খুব ধূর্ত এই মহিলা আরতি। অর্চনা মনে আছে আরতি আমাদের কি ভাষণ দিয়েছিল? কি বলেছিল এই রঞ্জিত চৌহানের ব্যাপারে? আর এই ব্লাউজ ছিঁড়ে পুরুষদের ভয় দেখানো আর আঁচল খুলে পুরুষদের লোভ দেখানোর অভিযোগ করছেন না আপনি আমার উপর? যদি এসব করে আমার কোনো কিছু হাসিল করার হতো না, তাহলে ওই 2 টাকার লোকের উপর কেন এসব করতাম? ওই বড় মানুষ রঞ্জিত চৌহানকে আমি ফাঁসাতাম, ওর উপর রেপের অভিযোগ করতাম। সে আমাদের সামনে কথাটা বলেছিল, আমরা বুঝতেই পারিনি, কথাটা আমলই দিইনি। তবে স্যার এই বিষয়টা করাপশনের নয়, অ্যাফেয়ার নিয়েছিল, সেই জন্য কি ধনঞ্জয় মারা গেল? স্যার একটা ব্যাপার তো আগের থেকেই আমাদের সামনে ছিল, ধনঞ্জয়ের অ্যাপয়েন্টমেন্টের এনকোয়ারি, ওর পাস্ট রেকর্ড আর ফাঁকিবাজির। হয়তো ব্যাপারগুলো সাজানো হয়েছিল এই অ্যাফেয়ারের অ্যাঙ্গেলটা ধরতে না দেওয়ার জন্য। ধনঞ্জয় চৌধুরীর ব্যাপারে আমাদের সামনে কত কথা বলা হলো, খারাপ ভালো সব সত্যি হতে পারে, কিন্তু এই সব কথাগুলোর ব্যবহার ধনঞ্জয় চৌধুরীর অন্য একটা ছবি দেখানোর জন্য খুব চালাকির সঙ্গে পেশ করা হয়েছিল, একটা আলাদা জাল বোনার জন্য। কিন্তু এই অ্যাঙ্গেলটা ঠিক পুক্ত হচ্ছে না, অঙ্কটা ঠিক মিলছে না। সেটা হলো যে ধনঞ্জয়কে 7 দিন বাঁচিয়ে রাখা হলো কেন? স্যার আমার মনে হচ্ছে আরতির ওপর সার্ভেলেন্স আরো জোরদার করা উচিত, ওর থেকেই আমরা লিডটা পেতে পারি। রঞ্জিত স্যার, খরচা অনেক বেড়ে গেছে আর স্যালারিতে সব কিছু হয় না, তাই ধনঞ্জয়ের পিএফ যদি তাড়াতাড়ি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। আরতি তোমার এই রিকোয়েস্ট আমি আমার রেকমেন্ডেশনের সাথে পাঠাবো, দেখি কত তাড়াতাড়ি করা যায়। থ্যাংক ইউ স্যার। আমাদের চোখ কান নাক সবই ওভারটাইম খোলা ছিল এই ষড়যন্ত্রের গভীরে যাওয়ার জন্য। ধনঞ্জয় মার্ডার কেসকে ট্র্যাক করার জন্য আমরা চেষ্টার কসুর করছিলাম না, কিন্তু তাও আমাদের সন্দেহকে নিশ্চিত করার জন্য সেই পোক্ত প্রমাণের সূত্রটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু অন্যদিকে আমাদের ইনভেস্টিগেশনের একেবারে ঊর্ধ্বে অন্যরকম কিছু হচ্ছিল, এমন কিছু যার ব্যাপারে আমরা কিছুই জানতাম না। কখন? বারবার একই কথা কেন বলছো? সেই সময় আমার যেটা ঠিক মনে হয়েছে আমি করেছি, আর যদি আমি জানতাম যে এসবের জন্য এত ঝামেলা হবে তাহলে আমি কেন করতাম? আচ্ছা এসব ছাড়ো, এবার বলো যে এর পরে কি প্ল্যান আছে। যে দ্বিতীয় ব্যক্তিকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম আরতির জীবনে, সেটা আমাদের পরিকল্পনার থেকে একদম আলাদা। অনেক তাড়াতাড়ি আমরা জানতে চলেছিলাম যে এই ষড়যন্ত্রের গাড়ি
শুধু ভুল ট্র্যাকেই ছিল না, বরং লাইনচ্যুত হওয়ার মুখে। স্যার আমার নাম গোবিন্দ শুক্লা, আমি ইউকে ভিসা অফিস থেকে বলছি। স্যার আমি ওই ধনঞ্জয় চৌধুরী মার্ডার কেসটা অত্যন্ত ইন্টারেস্ট নিয়ে লক্ষ্য করেছি, যেটার গত বছর নভেম্বর মাসে নিউজ ব্রেক হয়েছিল। ইয়েস মিস্টার গোবিন্দ, ওই কেসটা এখনো সলভ হয়নি। কিছু বক্তব্য আছে আপনার ওই কেসের ব্যাপারে? হ্যাঁ স্যার, আমি সেই ব্যাপারেই ফোন করছি। প্লিজ বলুন। স্যার আমাদের ইউকে ভিসা অফিসে গত সপ্তাহে একটা ফ্যামিলি অ্যাপ্লিকেশন এসেছে ট্যুরিস্ট ভিসার জন্য। প্রাইমারি অ্যাপ্লিকেন্ট ধনঞ্জয় চৌধুরী। কি শুক্লাবাবু, আপনার কোনো ভুল হচ্ছে না তো? হতে পারে এটা কোনো দ্বিতীয় ধনঞ্জয় চৌধুরী? আগে না স্যার, অ্যাপ্লিকেশন ফর্মে সেই লোকটারই ছবি অ্যাটাচড আছে যার ছবি টিভি, নিউজ পেপার আর ইন্টারনেটে দেখানো হয়েছে। আর এনার স্ত্রীও হলেন সেই আরতি চৌধুরী, যে আরতি চৌধুরী টিভি চ্যানেলে অ্যাপিল করেছেন। আর তার ছেলে রবি চৌধুরী, 12 বছর বয়স। এখন তো আর কোনো ডাউটই নেই স্যার, এই ধনঞ্জয় চৌধুরী বেঁচে আছে। ভিসা সেন্টার 1 সপ্তাহ আগেই ছবি তুলিয়েছিল। গোবিন্দ শুক্লাকে কল করো আর ওনাকে বলো যেন ধনঞ্জয়কে বলে ওনার ভিসা রেডি, এসে ভিসা সেন্টার থেকে কালেক্ট করে নিক। তারপর ভিসা সেন্টার থেকে আমরা কালেক্ট করব এই ধনঞ্জয় চৌধুরীকে, আর অন্যদিকে ইন্দোর থেকে তার স্ত্রী আরতি চৌধুরীকে। হ্যাঁ স্যার, বাচ্চাকে স্কুল বাসে তুলে দিয়ে নিজে অফিসের কাজে বেরিয়ে পড়েছে। রোজের মতন একই রুটিন, কোনো চেঞ্জ নেই স্যার। আমরা তোকে এখন গুলি মেরে দিলেও কিচ্ছু যাবে আসবে না, কারণ অন্যকার তুই অনেক আগেই মরে গেছিস। অন্ত্যেষ্টি সৎকারও হয়ে গেছে, তাই না? ধনঞ্জয় চৌধুরী হ্যালো স্যার। ধনঞ্জয় আমাদের হেফাজতে আছে, তুমি আরতিকে তুলে নাও। ওকে স্যার। আমাদেরকে যা গল্প শোনানো তাড়াতাড়ি ভেবে নেয়, কারণ খুব বেশি সময় কিন্তু নেই তোর কাছে। খুব শীঘ্রই তোর বউ আরতিও এখানে আসলো বলে। আরতি অফিসে নেই, কিন্তু তুমি তো একটু আগেই বললে যে ওকে অফিসে ঢুকতে তুমি দেখেছো। স্যার আরতি তো অফিসের ভেতরেই গেল দেখলাম, কিন্তু মনে হয় ওখান থেকেই পালিয়ে গেছে। পুরো বিল্ডিং দেখেছি স্যার, কোথাও পাইনি। কিন্তু আরতি জানতে পারলো কি করে যে আমরা ওর পেছনে আছি? স্যার বলতে পারছি না, অফিসের স্টাফেরা বলছে ও নাকি ভেতরে আসেইনি। না ম্যাডাম, আরতি তো এখানে আসেইনি। আপনি চাইলে রেজিস্টার চেক করতে পারেন। মেট্রো থেকে নেমে সোজা দপ্তরেই ঢুকেছে ও, আমি নিজে দেখেছি। ইয়েস ম্যাডাম, কি প্রবলেম? ধনঞ্জয় চৌধুরী বেঁচে আছে, আমরা ওকে ভোপালে ধরেছি। আরতিকে নিজে দেখলাম অফিসে আসতে, কিন্তু ও এখানে আসেনি। ধনঞ্জয় বেঁচে আছে? তাহলে মারা গেল কে? ম্যাডাম ওই সামনে দিয়ে ঢোকার পরে, ভেতরে আসার পরে পিছন দিয়ে বেরোনোর একটা রাস্তা আছে, যেটা টয়লেটের দিকে যায়। ওদিক থেকে একটা বাইরে যাবারও রাস্তা আছে। স্যার মনে হচ্ছে আমাদের মধ্যে কাউকে দেখে ফেলেছিল। ইন্দোর পুলিশকে অ্যালার্ট করো, একটা টিম তাড়াতাড়ি আরতির বাড়িতে পাঠাও, বাড়ির মালিককেও খবর দাও। স্যার, আর দ্বিতীয় টিমটাকে আরতি ছেলে রবি স্কুলে পাঠাও। পুরো চান্সেস আছে যে আরতি নিরুদ্দেশ হওয়ার আগে নিজের ছেলে স্কুলে যাবে। বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, ট্যাক্সি স্ট্যান্ড, সব জায়গায় মা ছেলে ছবি পাঠাও, টিম পাঠাও। এই আরতি চৌধুরীর বেঁচে ফেরার কোনো পথ নেই। তুই আর তোর বউ যে আমাদের গোল গোল ঘুরিয়েছিস না, তার তো বিল পেশ করবই, আর তাও জিএসটি সমেত। প্রথমে এটা বল যে তোর বউ আরতি ইন্দোর থেকে গিয়ে লোকালো কোথায়, কার কাছে গিয়ে লুকিয়েছে, আর তোর এই প্ল্যানে কে কে জড়িত? স্যার শুধু আমরাই দুজন ছিলাম, আমার ছেলে রবিও কিছু জানে না স্যার। এখন আমি বুঝতে পারছি না যে ও কি করে জানলো যে আমি ধরা পড়ে গেছি। টুরিস্ট ভিসা নিয়ে ইউকে পালাচ্ছিলিস,
যাতে ওখানে গিয়ে গায়েব হওয়া যায়? প্ল্যানটা কি ছিল শুরু থেকে আরম্ভ করে এখন পর্যন্ত? সবকিছু বল। 17ই নভেম্বর যখন আমি তোমায় হাইওয়ে থেকে ফোন করব, তারপর থেকে তুমি আমার সাথে এই নাম্বারটা দিয়ে কথা বলবে। হ্যাঁ, কিন্তু তারপরে তুমি কোথায় থাকবে? আরে থেকে যাব কোথাও একটা। কিন্তু তুমি কোনোভাবেই পুলিশের চাপে ভেঙে পড়ো না যেন। যেমন প্ল্যান বানিয়েছি ঠিক সেই রকমই চলবে। হাইওয়ে থেকে 17 তারিখ ফলস কল করার পর তুই কোথায় লুকিয়েছিলিস? ওই দিনই আমার গাড়ির বন্দোবস্ত করে মুম্বাই চলে গিয়েছিলাম। ভাগ্য সহায় ছিল যে এতদিন ধরে আপনারা আমার গাড়িটা খুঁজে পাননি। আর তারপরে 24 তারিখে ফেরত এসে কাকে মেরে নর্মদায় ফেলেছিলিস? আমি কাউকে মারিনি স্যার। করাপশনের বিরুদ্ধে আওয়াজ তোলা হুইসেল ব্লোয়ার, তোর হুইসেল তো বেজে গেল, খুব খারাপভাবে বেজে গেল। স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি কারোর খুন করিনি স্যার। আসলে স্যার এই লাশ ভুলটা আরতি ছিল। ওভার স্মার্ট হতে গেল আর ফাঁসিয়ে দিল আমায়। একটা লাওয়ারিশ লাশকে আমার নাম দিয়ে দিলে আরতি। তোর মাথাটা আরে মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে নাকি? আরে ধনঞ্জয়, আমি ভাবলাম সবকিছু ম্যাচ করে যাচ্ছে, তাই গল্পটা এখানেই শেষ করে দিই। আমি কি জানতাম যে পুলিশের লোকেরা এবার ডিএনএ নিয়ে ঝামেলা করবে। আরতি তুমি আমার কত বছরের প্ল্যানিং এ জল ঢেলে দিলে। আমি মরে গিয়েছিলাম, কেউ কখনো সত্যটা জানতে পারতো না। কিন্তু তুমি আমাদের প্ল্যানটা ধরে ফেলা আরো সহজ করে দিলে পুলিশের জন্য। আমাদের ভাগ্য ভালো যে আমরা এখনো ধরা পড়িনি। নেহাত কপাল ভালো ছিল তাই আরতি যে লাশের সঙ্গে আমার হাইট আর ব্লাড গ্রুপ ম্যাচ করে গিয়েছিল। তা না হলে আমাদের প্ল্যানিং তখনই ধরা পড়ে যেত। কিন্তু এবার এই ডিএনএ এর পরে তো কোনো চান্স নেই। এই ডিএনএ টেস্টের জন্য আমাদেরকে অনেক দাম দিতে হবে। দেখো ধনঞ্জয়, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি করেছি। এই পুলিশের লোকগুলো আমাকে সন্দেহ করছিল, আর তোমার ইনকোয়ারির ফাইল তো একটার পর একটা তোমার এগেনস্টে। এবার ডিএনএ টেস্টের রিপোর্ট আসার আগেই কিছু করতে হবে। আরতির কোনো লাওয়ারিশ লাশকে আমার লাশ বলাটা এটা আমাদের প্ল্যানের অংশই ছিল না স্যার। আরতির এই বোকামির জন্য আমাকে ইউকে পালানোর প্ল্যানটা করতে হলো। আর দেখুন আমি কোথায় চলে এলাম। বারবার এক কথা কেন বলছো? আমার সেই সময় যেটা ঠিক মনে হয়েছে করেছি। তোমার জন্য আমাকে নতুন করে প্ল্যান বানাতে হচ্ছে। বলো এর পরে কি প্ল্যান আছে? আমার পিএফ এর অ্যাপ্লিকেশন করেছো? হ্যাঁ, রঞ্জিত বলেছে খুব তাড়াতাড়ি পাস করানোর চেষ্টা করবে। মনে হচ্ছে একটু বেশি ভালোবাসছে আমাকে। ফালতু আজে বাজে কথা বলো না। আর শোনো, যেই আমার পিএফ ক্লিয়ার হয়ে যাবে আমরা এই দেশটা ছেড়ে দেবো। আউট অফ ইন্ডিয়া? কোথায়? ভাবতে হবে কোন দেশ, কিভাবে যাব। ইউকে, কানাডা, মালয়েশিয়া, কোথাও না কোথাও ব্যবস্থা তো হয়েই যাবে। আচ্ছা, রবিকে কি বলবো? রবিকে কিছু বলো না। কেমন আছে ও? ভালো আছে, খুব মিস করে তোমায়। তাহলে এটাই তোর নতুন প্ল্যান। অরিজিনাল প্ল্যানটা কি ছিল? নিজের গাড়িতে রক্তের দাগ চিটে এটা প্রমাণ করা যে তুই মারা গেছিস। আগে আমার চাকরিটা আমার বউ পেয়ে যেত, আর তারপর সব ঝামেলা ঠান্ডা হয়ে যাবার পর আমি আবার আরতির সঙ্গে থাকতে পারতাম। তাহলে এই পুরো ড্রামাটা সরকারি চাকরির জন্য, যেটা তোর ইনকোয়ারির পরেই তোর হাতের থেকে চলে যাওয়ার কথা ছিল। ঠিকই বলেছিল রেজিস্ট্রার রঞ্জিত চৌহান, তোর সম্পর্কে ঠিকই কথা বলেছিল। স্যারের রঞ্জিত চৌহান তো আদা জল খেয়ে আমার পেছনে পড়ে গেছিল বিনা কারণে। আমার কি কোনো ভুল ছিল নাকি স্যার যে আমার বাবা আমার অ্যাডপশন পেপারস রেজিস্টার করাতে পারেনি? তাতে কি হতো? কাগজটা তো নকল ছিল, তো নকলই থাকতো। একদিন না একদিন তো সত্যিটা বেরোতো। আর তোর বাবা বিকাশ সাউয়ের থেকে ধোকা দিয়ে এই কাগজটা সই করিয়েছিল। আপনি চাইলে আমার চামড়া তুলে নিন, কিন্তু স্যার বাবার সম্পর্কে আমি কোনো খারাপ কথা শুনবো না। ভীষণ সৎ মানুষ ছিলেন স্যার উনি। হতে পারে উনি বিশ্বাস রাওয়ের সঙ্গে কোনো কথা বলেছিলেন, হয়তো মানিয়েও ছিলেন হয়তো। আসলে ওদের দুজনের মধ্যে কি কথা হয়েছিল আমি কিছু জানি না। কে ছিল সেই নিরপরাধ যাকে তুই এভাবে মেরে ফেললি? আমি রবির দিব্যি করে বলছি স্যার, না আমি কাউর খুন করিয়েছি বা আমি নিজে খুন করেছি। স্যার আমি তো জানি না লাশটা কার। আরতি চৌধুরীর অ্যাকাউন্ট, পিএফ অ্যাকাউন্ট সবকিছু ফিস করার অর্ডার দিয়েছি আমি। দেখুন স্যার, আপনি প্রথমবারই যখন এসেছিলেন আমি কিন্তু আপনাকে সমস্তটাই বলেছিলাম ধনঞ্জয়ের ব্যাপার।
আর আপনার তো আমাকে বিশ্বাসই হচ্ছে না। চৌহান বাবু, এরকম ব্যাপার নয়, তখন পরিস্থিতি এরকম ছিল। তারপর একটার পর একটা যেভাবে ঘটনাগুলো আসছিল, তখন এটাই পসিবিলিটি লাগছিল সত্যি হয়তো অন্য কিছু। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এতদিনে আমার বুক থেকে পাথর সরে গেল। করাপশনের বদনামটা যেখানে সরে গেছে, ধনঞ্জয় আমার নামে বদনাম করেছে। আজ ব্রেকিং নিউজে দেখুন, ভোপাল সাভেরা এক্সক্লুসিভ, ক্রিকেট স্টার অমি প্রসাদ নিজের মৌনব্রত ভাঙলেন, ফিল্ম অভিনেত্রী লায়লা কুরেশির সঙ্গে নিজের সম্পর্কে করলেন আলোকপাত। আমাদের ভোপাল সাভেরার এই এক্সক্লুসিভ নিউজে আপনি কেঁপে উঠবেন, গায়ে কাঁটা দেবে যখন আপনি জানতে পারবেন যে অমি প্রসাদের সঙ্গে লায়লা কুরেশি কি কি ধরনের ভয়ানক দুর্ব্যবহার করেছে। আপনার ঘুম কেড়ে নেওয়ার গ্যারান্টি দিচ্ছে ভোপাল সাভেরা। যেরকম আমরা চিন্তা করেছিলাম সেরকম হয়নি। আরতি চৌধুরী তার ছেলে স্কুলে জানিনি। ছোট ছেলেটার কাস্টাডি ধনঞ্জয়ের ভাই ভূপেন চৌধুরীকে দেওয়া হলো। আরতি চৌধুরী নিরুদ্দেশ হয়ে গেলেন। একটা জবরদস্ত ম্যানহান্ট লঞ্চ করার পরেও আরতি আমাদের নাগালে এলো না। সরকারি নিয়ম অনুযায়ী আরতিকে ওই চাকরি থেকে বরখাস্ত করা হলো, যেটা সে ধনঞ্জয়ের মিথ্যে মৃত্যুর ফলে পেয়েছিল। ধনঞ্জয় তো এমনিতেই ডিসমিস হওয়ার ছিল। নদীর ধারে পাওয়া লাশের ডিএনএ স্যাম্পল পুলিশের কাছে পাঠানো হলো। আমরাও সেই ব্যক্তির সম্পর্কে কোনো পরিচয় পেলাম না। যদি ডিএনএ ম্যাচিং রেজাল্ট আগে চলে আসতো, তাহলে এই কেসটা অন্যদিকে মোড় নিত। অভিযুক্তরা আশঙ্কিত ছিল যে এতে তাদের ষড়যন্ত্র ধরা পড়ে যাবে। সেই জন্য তারা প্ল্যান বিটা প্রয়োগ করলো, যেটা পুরোপুরি অসফল হলো এবং মুখ থুবড়ে পড়লো। মিথ্যের চিৎকারে অনেক সময় সত্যিরা ধামা চাপা পড়ে যায়। এটা আমরা প্রতিনিয়ত দেখেও আসছি, আর দুর্ভাগ্যবশত আগামী দিনেও হয়তো দেখব। কিন্তু কঠিন সত্যি হলো এটাই যে কোনো রকম সত্যিকে মিথ্যে দিয়ে ঢাকা যায় না। আইন যে কোনো উপায়ে সত্যিটাকে বার করে, যদি সেই সত্যিটা লাখো মিথ্যে দিয়ে ঢাকা হয়। আবার দেখা হবে পরের এপিসোডে আরও একটা নতুন কেসের সাথে। ক্রাইম পেট্রোল সতর্কতে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.